সঠিক পরিকল্পনায় সবার প্রচেষ্টায় দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এনইসি সভায় প্রধানমন্ত্রী। দেশে বার্ষিক মাথাপিছু আয় এখন $1,602। বিএনপির ভিশন 2030 নিয়ে প্রেস ক্লাবে গোলটেবিল আলোচনা। গণতন্ত্র শক্তিশালী করতে প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার তাগিদ। জিয়া অরফানেজ দুর্নীতির মামলায় আদালত পরিবর্তন চেয়ে বেগম জিয়ার আবেদন মঞ্জুর। দ্বিতীয়বারের মতো পরিবর্তনের নির্দেশ দিলেন হাইকোর্ট। রাজধানীতে আপন জুয়েলার্সের সবকটি দোকানে শুল্ক গোয়েন্দাদের অভিযান। গুলশান ও ধানমন্ডির দুটি শোরুম সিলগালা। হোটেল রেন্ট্রি থেকে বিদেশি মদ জব্দ। এবং নানা উদ্যোগের পরেও ঠেকানো যাচ্ছে না প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। ফাঁস রোধে প্রণয়ন ও বিতরণ ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করার পরামর্শ শিক্ষাবিদদের। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সঞ্জয়না চৌধুরী। নানা উদ্যোগ, প্রচার প্রচারণা ও শিক্ষামন্ত্রীর অনুরোধের পরেও ঠেকানো যাচ্ছে না প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। ফাঁস রোধে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণ ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শফিক মোহাম্মদের রিপোর্ট। সবচেয়ে মহান পেশা, তার জন্য এটা কলঙ্কিত না করেন, কেউ রেহাই পাবেন না। আমরা আইনে যা আছে তাতেই আমরা যথেষ্ট ব্যবস্থা নিতে পারি। প্রয়োজনে আরো কঠোর আইনের পথ আমরা গ্রহণ করব। 2017 সালের এইচএসসি পরীক্ষা শুরুর আগে প্রশ্ন ফাঁস না করতে শিক্ষক সহ পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি এভাবেই নির্দেশ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোধে নেওয়া হয়েছিল নানা রকম সতর্কতামূলক ব্যবস্থাও, কিন্তু শেষ মুহূর্তে এসে 13 মে শনিবার উচ্চতর গণিত পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে। অভিনব কায়দায় পরীক্ষা শুরুর 2 ঘণ্টা আগে ফাঁসকৃত প্রশ্নপত্রের সমাধান করিয়ে নেয়ার খবর প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে। যদি কোনো বিকল্প প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে মাইক্রোবাস ট্রাকে করে কেন্দ্রে পৌঁছানোর প্রচলিত পদ্ধতির পরিবর্তন ছাড়া ফাঁসরোধ কঠিন বলে মনে করছেন শিক্ষাবিদরা। প্রশ্নপত্র প্রণয়নটা প্রযুক্তির মাধ্যমে করা হবে। তারপরে সেই প্রশ্নপত্র আমরা ছাপাবো না, আমরা পরীক্ষা কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেব। পরীক্ষা কেন্দ্রগুলো আগের থেকেই জানবে, তাদেরকে এরকম একটা ইমেইল কিংবা কোনো সিকিউর চ্যানেলে ফাইল না সেটা ডাউনলোড করতে হবে। এদিকে মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে প্রশ্ন ফাঁসের ঘটনায় পরবর্তী করণীয় নির্ধারণ করার কথা জানিয়েছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এটার সাথে প্রশাসন জড়িত আছে, মাঠ প্রশাসন জড়িত আছে, তারপরে আমাদের যারা পরীক্ষার্থী আছে, অভিভাবক থেকে শিক্ষক থেকে বিশাল একটি জনগোষ্ঠী কিন্তু এর সাথে ইনভলভ আছে। যে ঘটনাটি ঘটেছে সেক্ষেত্রে পরবর্তী করণীয় কি করা যেতে পারে সে ব্যাপারে আমরা হয়তো সিদ্ধান্তে যেতে পারি। শনিবারের উচ্চতর গণিত পরীক্ষার মাধ্যমে শেষ হয়েছে এইচএসসির লিখিত পরীক্ষা। আগামী 25 মে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। আগামী বাজেটে দেশের উন্নয়ন কর্মসূচিতে ব্যয় হিসেবে 1,64,084 কোটি টাকা এডিপি খাতে বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, দেশের বার্ষিক মাথাপিছু আয় বেড়ে এখন $1,602 দাঁড়িয়েছে। এছাড়া অর্থ বছরের প্রথম 10 মাসে প্রবৃদ্ধি অর্জন হয়েছে 7.24%। রোববারের সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় এই কথা বলেন তিনি। এ সময় বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতা আর সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে। আসছে 1 জুন ঘোষণা করা হবে 2017-18 অর্থ বছরের বাজেট। এরই মধ্যে বাজেটের আকার 4 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। তবে বাজেট পেশ হওয়ার আগে প্রতি বছরের মতো রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে এনইসি সভা। সভায় সরকারের ধারাবাহিকতা আর সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অর্থনীতির সব সূচকে দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অর্জনের পিছনে সবথেকে বেশি আপনাদের সকলের অবদান, এটা কারো
এখন মনে করি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল আজকে এই অর্জন। আমাদের সরকার ধারাবাহিকতা না থাকতো, অর্থাৎ আবার যদি 5 বছর পরে চলে যেতে হতো, তো আজকে এই অর্জনটা হতো না, আমি নিশ্চিত বলতে পারি। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। তিনি বলেন, দেশের অর্থনীতির সার্বিক বিষয় ও আগামী অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা হয় এনইসি সভায়। উল্লেখ করেন, উন্নয়নে মেগা প্রকল্পগুলোতে অর্থায়ন করতেই আগামী অর্থবছরের জন্য 1,64,084 কোটি টাকার উন্নয়ন বাজেট পাশ হয়েছে। 1,66,000 কোটি টাকা আমাদের এডিবির সাইজ। এডিবির যে অঙ্কটি, এডিবির অঙ্কটি আমাদের লাগবে একটি কারণে, আমাদের এবছর অনেক মেগা প্রকল্প আছে। এই মেগা প্রকল্পগুলোতে আমাদের কিন্তু এবার টাকার পরিমাণ বেশি লাগবে। মন্ত্রী বলেন, জিডিপি প্রবৃদ্ধি অর্জনেও বেশ এগিয়েছে দেশ, সেই সাথে বেড়েছে মাথাপিছু আয়ের অঙ্ক। এই অর্থ বছরে আমাদের জিডিপিতে আমাদের প্রবৃদ্ধি অর্জনের পরিমাণ হচ্ছে 7.24%। আগামী বছর আমরা 7.4% জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন করব। গত বছর আমাদের মাথাপিছু আয়ের পরিমাণ ছিল $1,465, সেটা এবার বেড়ে গিয়ে সেটার পরিমাণ দাঁড়িয়েছে $1,602। এছাড়া দেশের সার্বিক অর্থনীতি বিবেচনায় আগামী অর্থবছরের জন্য বরাদ্দকৃত এডিপি সবচেয়ে বেশি ব্যবহৃত হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে, বিদ্যুৎ বিভাগ ও সড়ক ও জনপথ বিভাগে। এডিপিটি পুরোটাই বিনিয়োগ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরে বাংলাদেশে প্রবৃদ্ধি 6.8% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। রোববার সকালে বাংলাদেশের উন্নয়ন বিষয়ে বিশ্বব্যাংকের সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের বাংলাদেশ অফিসের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরেন। গত অর্থবছরের তুলনায় রফতানি ও রেমিটেন্স প্রবাহ কমার পেছনের বিভিন্ন কারণ তুলে ধরে বিশ্বব্যাংক। এছাড়া আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের আর্থিক খাত নিয়ে ঝুঁকির আশঙ্কা করছে সংস্থাটি। বর্তমানে বৈশ্বিক সন্ত্রাসবাদ, অভিবাসন সমস্যা ও তেলের দাম কমে যাওয়া সহ নানা কারণে চ্যালেঞ্জের মুখে বিশ্ব অর্থনীতি। এমন পরিস্থিতিতে বাংলাদেশের উন্নয়ন বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্বব্যাংকের ঢাকা অফিস, যেখানে বিশ্বব্যাংক বলছে 2015-16 অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে রেমিটেন্সের পরিমাণ কমেছে প্রায় 15%, আর 2015-16 অর্থ বছরের মার্চ-জুলাই সময়ের তুলনায় চলতি অর্থ বছরের একই সময়ে রপ্তানি আয় কমেছে প্রায় 5%, যা 7% প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বড় বাধা। বিশ্ব অর্থনীতিতে অভিবাসন নিয়ে কি নীতি হবে সেইটা কিছুটা রেমিটেন্স পাঠানো নিরুৎসাহিত করেছে। তার ভিত্তিতে আমরা প্রাক্কলন করছি যে এই বছর জিডিপির প্রাক্কলন যেটা ছিল যে 6.8% মতো প্রবৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। চলতি অর্থ বছরে দেশে বিনিয়োগ বাড়লেও বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হয়নি বলে মনে করে বিশ্বব্যাংক। পাশাপাশি আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে আর্থিক খাতে ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা করছে সংস্থাটি। অর্থ পাচার, বিনিয়োগ পরিবেশের দুর্বলতা, সুশাসনের যে সমস্যাগুলো, এই দুই ক্ষেত্রে যদি আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি করতে পারি তাহলে এটা বন্ধ হবে। অতীতের ইতিহাসে নির্বাচনের আগে আমরা অনেক ধরনের অস্থিরতার মধ্যে যাই, কাজে ভবিষ্যতে যেহেতু আরেকটা নির্বাচন আসছে, এই ধরনের একটা সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। তবে ভ্যাট আইনকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। কর্মক্ষেত্রে নারী পুরুষের সমতা নিশ্চিত করা গেলে জিডিপি আরো 1% বাড়বে বলে মনে করে বিশ্বব্যাংক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রবাসীর সময় আরো থাকছে। ভ্রাম্যমাণ আদালত নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আদালত পরিচালনা করতে পারবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, রায় সন্তোষ। এবং পুকুরে গোসল করতে নেমে ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ছেলে সহ একই পরিবারের 4 জনের মৃত্যু। গোপালগঞ্জে পানিতে ডুবে 2 ভাই সহ মারা গেছে 4 জন। সংবিধানের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার কোনো বিকল্প নেই বলে মত উঠে এসেছে গোলটেবিল বৈঠক থেকে। বিএনপির ভিশন 2030 নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এই বক্তব্য উঠে আসে। অনুষ্ঠানে জামায়াত ইস্যু নিয়ে প্রশ্ন উঠলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির জোটগত সম্পর্ক আদর্শিক নয়, রাজনৈতিক।
বিএনপির ভিশন 2030 নিয়ে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ গোলটেবিল আলোচনার আয়োজন করে সেন্টার ফর ন্যাশনাল অ্যান্ড রিজিওনাল রিসার্চ স্টাডিজ নামের একটি সংগঠন। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, অর্থনীতি, আইন সহ বিভিন্ন সেক্টরের অনেকেই অংশ নেন। অনুষ্ঠানে ভিশন 2030-র ইতিবাচক দিক নিয়ে আলোচনার পাশাপাশি দুর্বল দিকগুলোও তুলে ধরেন বক্তারা। বিএনপি পরিষ্কারভাবে বলেছে তারা ভারতীয় কয়লা দিয়ে দেশকে কালো করতে চায় না। এখন এই ক্ষেত্রে এখানে একটা শব্দ নাই, রামপাল শব্দটা পর্যন্ত নাই। এত বড় ভুল কি করে করলেন জানি না। 3 বার প্রধানমন্ত্রী তো আত্মীয় ছিলেন, এই ক্ষমতা তো আপনি এক্সারসাইজ করেছেন, তখন বুঝতে পারেন নাই যে এটা আপনাকে স্বৈর শাসক বানিয়ে দিতে পারে, ডেমন বানিয়ে দিতে পারে, তখন তো পরিবর্তন করা হয়নি। বেগম জিয়া যদি বলতে পারে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো উচিত, শেখ হাসিনাকে এটা বলতে হবে। গণতন্ত্রায়ন যদি করতে চান কনস্টিটিউশনের, মানুষের অধিকার যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে প্রাইম মিনিস্টারের এই ক্ষমতা সরিয়ে দিতে হবে। জামায়াতকে সঙ্গে রেখে রূপকল্পে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের প্রসঙ্গ কতটা যৌক্তিক তা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। যদি বিএনপি ক্ষমতায় আসে তখন জামাত ইসলাম তো আপনাদের সাথেই থাকবে। জামাত ইসলাম একটা মামলা টুকে দেবে, যাদের যুদ্ধাপরাধীদের আমি বিচার করা হয়েছে তাদের পুনর্বিচার করতে হবে। কি করবেন আপনারা? জোটগত সম্পর্ক থাকলেও জামায়াতের সঙ্গে বিএনপির কোনো আদর্শগত সম্পর্ক নেই বলে মন্তব্য করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামাতের সঙ্গে সম্পর্কের ব্যাপারটি এই 2030-এ বোধহয় আসার প্রয়োজন নাই। এই জন্যে জামাত, সেই সঙ্গে আপনার 20 দল, আমাদের সঙ্গে তাদের যে ঐক্য, এই ঐক্যটা সম্পূর্ণভাবেই আন্দোলন কেন্দ্রিক। বিএনপি যে চিন্তা ও কাজের ক্ষেত্রে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ভিশন 2030 তার প্রমাণ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ঘুরে দাঁড়াতে শুরু করেছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির দেয়া ভিশন 2030 রূপকল্প 2021 সালের মধ্যেই আওয়ামী লীগ সরকার পূরণ করতে পারবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফেনীতে কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি একথা বলেন। 2030-এর জন্য অপেক্ষা করতে হবে না, তার আগেই আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সেই জায়গাটিতে নিয়ে যাবে এবং 2040-এ একটা উন্নত বাংলাদেশ, যেটা আমরা স্বপ্নটি হৃদয়ে ধারণ করি, আমরা সেই জায়গাটিতে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের সেই অবাকারী ছাত্রীর কথা বলছেন, তদন্ত চলছে, তদন্ত যেই খুশি হবে তার শাস্তি আইন অনুযায়ী হবে, এটাই কথা। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেন না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আদালত পরিবর্তনের আদেশ দিয়েছেন হাইকোর্ট। তবে মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বেগম জিয়ার আবেদন আমলে নেননি আদালত। বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তন চেয়ে বেগম জিয়ার আবেদন মঞ্জুর করে বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 2রা ফেব্রুয়ারি প্রথম দফায় বিচারক পরিবর্তনের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই আদেশের বিচারক আবু আহমেদ জমাদারের পরিবর্তে বিচারক কামরুল ইসলাম মোল্লা এই মামলার বিচার কাজ করছিলেন। এবার কামরুল ইসলাম মোল্লাকেও পরিবর্তনের আদেশ এলো উচ্চ আদালত থেকে। বনানীর ধর্ষণ মামলায় রেইনট্রি হোটেল ও আপন জুয়েলার্সের কয়েকটি শোরুমে অভিযান চালিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ। অভিযানে রেইনট্রি হোটেল থেকে অবৈধ মদ জব্দ করে তারা। শুল্ক ও ভ্যাট না দেওয়ার তথ্য পাওয়া গেছে। এসব অভিযোগে হোটেলটির বিরুদ্ধে শুল্ক, ভ্যাট ও মানি লন্ডারিং আইনে 3টি মামলা করা হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এদিকে গুলশানের সুবাস্তু টাওয়ার ও ধানমন্ডির সীমান্ত স্কয়ারের 2টি শোরুম সিলগালা করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বনানীতে বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রী ধর্ষণ মামলায় গ্রেফতার হওয়া সাফাতের বাবা দিলদার আহমেদের মালিকানাধীন আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুমে রোববার সকাল থেকে অভিযানে নামে শুল্ক গোয়েন্দা বিভাগ ও ভ্যাটের কর্মকর্তারা। এ সময় গুলশান ডিএনসিসি মার্কেটের একটি শোরুমের স্বর্ণ ও হীরা আমদানির যাবতীয় কাগজপত্র জব্দ করে তারা। এর পরপরই পাশেই অবস্থিত সুবাস্তু ইমাম মার্কেটের আরেকটি শোরুমে অভিযানে গিয়ে সাপ্তাহিক ছুটি থাকায় তা বন্ধ পায় গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় শোরুমটি সিলগালা করে সেখানে নোটিশ টানিয়ে দেয় শুল্ক বিভাগ। তাদের দাবি স্বর্ণ ও ডায়মন্ড ব্যবসার নামে আপন জুয়েলার্স দেশে স্মাগলিং করছে। এছাড়া তারা নিয়মিত ভ্যাট ও শুল্কও দিচ্ছে না বলে দাবি তাদের। প্রকাশ্য সূত্র থেকে আমরা জেনেছি যে সে স্মাগল গোল্ড এবং ডায়মন্ডের ব্যবসা করে। তাদের যে মান্থলি রিটার্ন আছে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আমরা স্পেসিফিক তথ্যের উপর ভিত্তি করেই আমরা অভিযানে নেমেছি। সে মান্থলি কত টাকা বিক্রি করে সে তথ্য আমরা পেয়েছি।
সে ইনকাম ট্যাক্সে কত টাকার ইনকাম শো করছে সেগুলো আমরা মোটামুটি ক্রস ভেরিফাই করে দেখেছি। ব্যাখ্যাহীনতার জায়গা আছে বলে আমরা অভিযানে নেমেছি। ভ্যাট ফাঁকির বিষয় আছে, সেটা অনুযায়ী ভ্যাট একটা মামলা দায়ের করা হবে। মানি লন্ডারিং একটা মামলা করব, আমরা গ্রেফতার করে তাকে ক্রিমিনাল অফেন্সের মুখোমুখি করব। হঠাৎ কেন আসছে এটা জানি না, দোকান খুলছে ওরা এসে ঢুকছে, বললো আপনাদের হিসাবপত্র দেন, কাগজপত্র দেখান, ভ্যাট ট্যাক্স কিভাবে কি দিচ্ছেন এগুলো হিসাব দেন। এর পরপরই বেলা 1:45টার দিকে বনানীর আলোচিত রেন্ট্রি আবাসিক হোটেলে তল্লাশি চালায় শুল্ক বিভাগ। এ সময় তারা বেশ কিছু অবৈধ বিদেশি মদ সহ পানি উদ্ধার করে। এছাড়া হোটেলটি সরকারের লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে বলেও প্রমাণ পাওয়া গেছে বলে জানান তারা। এসব অপরাধে হোটেলটির বিরুদ্ধে ভ্যাট, শুল্ক ও মানি লন্ডারিং এর মামলা করা হয় বলে জানায় শুল্ক গোয়েন্দা বিভাগ। কিছু বোতল পাওয়া গেছে যেগুলো স্পার্কলিং ড্রিঙ্কস, তারা প্রচুর পরিমাণে এখানে আপনার বিয়ার বিক্রি করে। এগুলো কোনো ডিক্লারেশন নাই এবং আপনাদেরকে আমরা বলেছি শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে তারা 8 লাখ টাকার মতো তারা ভ্যাট ইভেড করেছে। স্মাগলিং এর অভিযোগ তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত হয়েছে। এই চোরাচালানের জন্য যিনি এটার কর্ণধার উনি চোরাচালানের দায়ে অভিযুক্ত হবেন। এগুলো জুস এবং আমরা গুলশা বানানের দোকান থেকে কিনেছি, সেই মেমো দেখাইছি। সেখানে আপনারা কোথায় পেলেন যে এখানে হার্ড ড্রিঙ্কস পাওয়া গেছে? সেইটা বললে তো তারা বললে হবে না, আপনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। এর আগে গত শনিবার হোটেল রেন্ট্রিতে অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছিল হোটেলটিতে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। আগামী 16 মে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদকে তলব করেছে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। মন্ত্রী বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে তারা আওয়ামী লীগ নাকি বিএনপির ভিশন মানবে। নির্বাচন করলে বিএনপিকে আমরা স্বাগত জানাবো, কিন্তু মনে রাখতে হবে এই নির্বাচনটি হবে 2019 সালের মধ্যেই নির্বাচন হবে, প্রথম দিকে নির্বাচন হবে, অথবা 18 ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। কিন্তু সেই নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে, যেভাবে সংবিধান আছে সেভাবে নির্বাচন হবে। এই নির্বাচন নিয়ে আর যাই করুন, কোনো পানি ঘোলা করার চেষ্টা করবেন না। দয়া জামায়াতের সঙ্গে জোট করে বিএনপি অস্তিত্ব সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদি খানে একটি সেতু নির্মাণ কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। জামাত ছাড়া বিএনপির কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। জামাত আর বিএনপি একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ, এবং বাস্তবে কার্যত বিএনপি এখন জামাতের বিটি। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নানা বাধা সত্ত্বেও পদ্মা সেতুর কাজ এগিয়ে যাওয়াই প্রমাণ করে কোনো বিদেশি চাপের কাছে নতি স্বীকার করে না বাংলাদেশ। দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রোববার সকালে বরিশালের সার্কিট হাউসে এক কর্মশালায় বক্তব্য রাখেন মন্ত্রী। যে পদ্মা সেতুর অর্থ প্রত্যাহার করে নেওয়া, বিশ্বব্যাংকের এই হুমকি, বিশ্বের মোড়লদের এই হুমকি বাংলাদেশ মোকাবেলা করতে পারবে না। তাদের কাছে বাংলাদেশ নতজানু হবে। এই অর্থ প্রত্যাহার করার পরেও বাংলাদেশ নিজ অর্থায়নে পদ্মা সেতু করছে। বিদেশি কোনো চাপের মুখে বাংলাদেশ নতি স্বীকার করে না। এমন চিন্তা আমাদের যে আমরা এমন অবস্থায় করবো যে আমাদের দেশের মানুষও সানন্দে রাস্তার এই স্ট্রিট ফুড খাবে, কোন রকম ভয় ভীতি তাকে কাজ করবে না। এই টার্গেট নিয়ে কিন্তু আমাদের অগ্রসর হচ্ছে এবং এটাই আমাদের চিন্তাধারা, এবং এই কর্মসূচিটাও কিন্তু আমাদের সেই 41 সাথে লক্ষ্য করে। প্রবাসীর সময় আরো থাকছে। সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে একই পরিবারের 4 সদস্য সহ 5 জনের মৃত্যুতে স্বজনদের মাতম। নিউ ইয়র্কে নিহত 3 বাংলাদেশির লাশ দেশে ফিরিয়ে আনার দাবি। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আপাতত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারবেন। ম্যাজিস্ট্রেট দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা অবৈধ ঘোষণার 3 দিনের মাথায় হাইকোর্টের আদেশ স্থগিত করলেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। অ্যাটর্নি জেনারেল বলছেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা না গেলে দেশ অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হবে। স্থগিতের এই আদেশের সাময়িক সন্তোষ প্রকাশ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক এমন যুক্তিতে গত বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনা অবৈধ ঘোষণা করেন উচ্চ আদালত। এ রায়ে সংক্ষুব্ধ হন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রোববার সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে দুপুরে রায়টি স্থগিত করেন চেম্বার আদালত। পরে অ্যাটর্নি জেনারেল জানান, এর ফলে এখন আর ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কোনো বাধা নেই। মোবাইল কোর্টের যে কার্যক্রম চলে আসছিল দেশে, সেটা আর চালাতে কোনো বাধা রইল না। তবে এই আদেশের পরিপ্রেক্ষিতে যারা ইতিমধ্যে জামিনে আছেন আসামিরা, মোবাইল কোর্টের প্রদত্ত রায়ের পরিপ্রেক্ষিতে যারা জামিনে আছেন তারা জামিনেই থাকবেন। আদালতের আদেশের পর সন্তোষ প্রকাশ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। অ্যাটর্নি জেনারেল বলছেন, শুধুমাত্র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন। হাইকোর্টের এমন রায়ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এই কথা যদি বহাল থাকে যে না, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা কিছু করতে পারবে না, তাহলে যারা অপরাধ করে তাদের মোটামুটি স্বর্গরাজ্য হয়ে যাবে। আগামী 18 মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। ভেজাল বিরোধী অভিযান, অবৈধ স্থাপনা দখলমুক্তকরণ, জাটকা নিধন সহ বিভিন্ন ক্ষেত্রে বিগত কয়েক বছর ধরে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচনে 18টি পরিচালক পদের মধ্যে 16টিতে সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ ও 2টিতে ব্যবসায়ী ঐক্য ফোরাম জয়লাভ করেছে। ফলাফল ঘোষণার পর দেশের অর্থনীতি ও ব্যবসায়ীদের স্বার্থে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করা এবং সমস্যা সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন নির্বাচিতরা। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই সভাপতি নির্বাচিত হন শফিউল ইসলাম মহিউদ্দিন। রোববার সকাল থেকেই ব্যবসায়ীদের পদচারণায় মুখর ছিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, যেখানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক নির্বাচনে অংশ নেন তারা। 2017-19 মেয়াদের জন্য ব্যবসায়ী ঐক্য ফোরাম ও সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ, এই দুই প্যানেলে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপে 36 পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ব্যবসায়ীরা। নির্বাচনে অ্যাসোসিয়েশন গ্রুপের 18টি পরিচালক পদের 16টিতে সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ ও 2টিতে ব্যবসায়ী ঐক্য ফোরামের প্রার্থীরা জয়লাভ করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সভাপতিও। নির্বাচিতদের নাম ঘোষণা করে কমিশনার বলেন, দেশের সব ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করতে হবে নির্বাচিতদের। ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইজ অ্যাপেক্স বডি অফ দি বিজনেস কমিউনিটি। সুতরাং এটার গুরুত্ব অত্যন্ত। সেখানে নেতৃত্বের মধ্যে তরুণরা, প্রবীণ লোকরা থাকবে, সবাই মিলে এর অভিজ্ঞতা এবং জ্ঞান দিয়ে এটাকে সমৃদ্ধ করতে হবে। নতুন নেতৃত্ব বিনিয়োগকে গতিশীল করতে কাজ করবে, এমন প্রত্যাশার কথা জানান বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। সেই নেতৃত্ব অবশ্যই আমাদেরকে একটা সঠিক নির্দেশনা দিবেন। চেম্বারে ভোট হলে ভালো হতো, একটু কম্পিটিশন আরো মজা হতো। ব্যবসায়ীদের স্বার্থকে গুরুত্ব দিয়েই দেশে বিদেশে প্রতিনিধিত্ব করা এবং ব্যবসায়ীদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিতরা। সেক্টর ভিত্তিক যাদের কি সমস্যা আছে সেই সমস্যাগুলি নির্ধারণ করে আমাদের সমাধানের পথে এগিয়ে যাওয়া। আমার আবেদন থাকবে যেন আমরা সরকারের সহায়ক শক্তি হিসাবে আমরা এই ভ্যাটের বিষয়টা যাতে একটা সুন্দর সুরাহা করে আমাদের ব্যবসায়ীদেরকে স্বস্তির জায়গা নিয়ে আসতে পারি। সকলে মিলে, কোনো ভেদাভেদ নাই আমাদের ব্যবসায়ী কমিউনিটির মধ্যে। আমরা সবাই মিলে এই দেশের উন্নয়নে এবং অর্থনীতি বিনির্মাণে আমাদের সকল ব্যবসায়ী কমিউনিটি একযোগে কাজ করব। নির্বাচনে চেম্বার গ্রুপের প্রতিনিধিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভোলার বাংলাবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ছেলে সহ একই পরিবারের 4 জন মারা গেছেন। রোববার সন্ধ্যায় দৌলত খান উপজেলার মাঝকান্দি গ্রামে মুন্সিবাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাঝকান্দি গ্রামের মুন্সিবাড়ির পুকুরে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এই অবস্থায় সন্ধ্যায় সুইটি ও রহমত নামে 2 শিশু গোসল করতে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে তলিয়ে যায়। তাদের বাঁচাতে রহমতের মা ও চাচাতো ভাই পুকুরে নামলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এই সময় তাদের চিৎকারে আশপাশ থেকে লোকজন ছুটে এসে গুরুতর অবস্থায় উদ্ধার করে সবাইকে। পরে 4 জনকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জে পুকুরের পানিতে ডুবে 2 ভাই সহ 4 জনের মৃত্যু হয়েছে। দুপুরে কোটালীপাড়ার আমতলী ও গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, আমতলী গ্রামের মোস্তাকিম ও তৌফিক নামে 2 শিশু মায়েদের সঙ্গে গ্রামের ঈদগাহে ধান শুকাতে যায়। এ সময় খেলতে খেলতে ঈদগাহের পাশের পুকুরে পড়ে যায় মোস্তাকিম ও তৌফিক। পরে খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে একই উপজেলার গোপালপুর গ্রামে খেলতে গিয়ে বাড়ির পাশের খালে পড়ে মোহাম্মদুল্লাহ ও আব্দুল্লাহ নামে 2 ভাই মারা গেছে। পারিবারিক কলহের জের ধরে মাকে লক্ষ্য করে ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে 12 বছরের এক শিশু। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর অবস্থায় শিশু আকাশকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনদের অভিযোগ, 10 মে রাতে নাসিরনগর উপজেলার ভোলাকুর গ্রামে নিজ বাড়ির উঠোনে সোমা বেগমকে লক্ষ্য করে এসিড ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় পাশে থাকা শিশু আকাশের শরীরের একাংশ ঝলসে যায়। তাৎক্ষণিকভাবে মা সোমা বেগমের আত্মচিৎকারে প্রতিবেশীরা এসে আকাশকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সিনিয়র কনসার্নের সার্জারি ডাক্তার শফিক সাহেবের সাথে আলাপ করছি, যেহেতু এখানে কোনো স্পেশালাইজড সার্ভিস নাই, অন্তত বার্নের উপর কোনো আলাদা ইউনিট নাই, সেজন্য উনি এই রোগীটাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য রেফার করে রাখছেন। মাসুম বাচ্চারা মারছে, এটার বিচার চাই। সোমা বেগমের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে স্বামী জহির খানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন তিনি। আদালতের নির্দেশে জহির বর্তমানে জেল হাজতে আছে। এরই জের ধরে এসিড নিক্ষেপ করা হয়েছে। তুই যদি আমার 4 লাখ টাকা দেস, আমি সৌদি আরব যাইতাম, তাহলে তোর লেখা নাইলে গাইতাম না। এটা কই আমার মাই ফিট করে খাতা দিচ্ছে। তারপর আমি নারী শিশু মামলা করছি কুড়ো 10 তারিখ সন্ধ্যা 7টার সময়। আমার 3-4 জনের বেলা ধরে লেছে, ধরে আমার বাচ্চাকে আমার সিলিয়ে ধরছে, তারপরে এই সিট মাইরা ফালাই গেছে। মায়ের সাথে তার বাবার একটা পারিবারিক কলহ রয়েছে দীর্ঘদিন যাবৎ, এবং এটাকে কেন্দ্র করে নারী নির্যাতন মামলা হয়েছিল এর আগে। ওই সূত্র ধরেই এই ঘটনার সূত্রপাত ঘটতে পারে বলে আমরা ধারণা করতেছি। এই এসিড কোত্থেকে কিনা হয়েছে সেটাও আমরা বের করতে পারলে হয়তো মূল ঘটনাটা বের করতে পারবো। এই ঘটনায় নাসিরনগর থানায় স্বামী জহির খান সহ 8 জনের নাম উল্লেখ করে ঘটনার পরদিনই মামলা দায়ের করেন সোমা বেগম। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এবার প্রবাসের খবর। অভিবাসীদের বহিষ্কার অভিযানে সরকারি অর্থ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা এনে বিল উত্থাপনের কথা জানিয়েছেন মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং। একই সঙ্গে নির্বাচিত জনপ্রতিনিধি এবং নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের দপ্তর সহ পুলিশ প্রশাসনও অভিবাসীদের পাশে থাকবে বলে জানান তিনি। নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মত বিনিময় সভায় এ কথা বলেন গ্রেস মেং। যুক্তরাষ্ট্র থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই 7টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেন ডোনাল্ড ট্রাম্প। কাগজপত্রহীন অভিবাসীদের ধরতে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু করেন অবৈধ অভিবাসন বিরোধী কঠোর অভিযান। ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী তৎপরতার প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ শুরু হয়, বাড়তে থাকে বিদ্বেষমূলক অপরাধ। শনিবার জ্যামাইকার মুসলিম সেন্টারে অভিবাসী ও বর্ণবিদ্বেষমূলক হামলার বিরুদ্ধে সচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করেন বাংলাদেশে অধ্যুষিত নির্বাচনী এলাকার কংগ্রেসওম্যান গ্রেস মেং। এ সময় নিউ ইয়র্ক প্রশাসনের সহযোগিতায় ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানান তিনি। যে কোনো ধরনের হয়রানির বিরুদ্ধে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দেন গ্রেস মেং। প্রত্যেক অভিবাসীকে সচেতন হতে হবে। যদি কেউ বিদ্বেষমূলক হামলার শিকার হয়, তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। আমরা বিদ্বেষমূলক হামলাকারীদের শাস্তি নিশ্চিত করছি, পাশাপাশি তাদের কাউন্সিলিং করা হচ্ছে, তারা যেন এ ধরনের অপরাধে না জড়িয়ে পড়ে। অভিবাসীদের সহযোগিতা করতে নিউ ইয়র্ক পুলিশ ও অ্যাটর্নি জেনারেল দপ্তর সবসময় প্রস্তুত রয়েছে। এ সময় প্রবাসীদের অভয় দিয়ে হয়রানির শিকার হলে দ্রুত পুলিশকে অবহিত করার পরামর্শ দেন লেফটেন্যান্ট আদিল রানা। আমি সব অভিবাসীদের উদ্দেশ্যে বলবো, আপনি যখনই অভিবাসন বিরোধী অভিযানের নামে হয়রানির শিকার হবেন কিংবা বর্ণবিদ্বেষ বা বিদ্বেষমূলক অপরাধের শিকার হবেন,
সঙ্গে সঙ্গে সেটি পুলিশকে অবহিত করবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। পুলিশকে জানানো না হলে তাদের পক্ষে কোনোভাবেই জানা সম্ভব নয় কি ঘটেছে। অভিবাসীদের বহিষ্কার প্রতিরোধে সচেতনতার উপর গুরুত্বারোপ করেন সভায় উপস্থিত মানবাধিকার বিষয়ক আইনজীবী স্টিভ সাকো সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অভিবাসীদের ফ্রি আইনি সহায়তায় সম্প্রতি 1,64,00,000 মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে নিউ ইয়র্কের রাজ্য ও নগর সরকার। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রবাসী বাংলাদেশিদের ব্যাপারে সংযুক্ত আরব আমিরাত সরকারের নেতিবাচক ধারণা দূর করতে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মোহাম্মদ জাকির হোসেন। বাংলাদেশিদের ভিসা সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দুবাই মোগলে আজম হোটেলের বলরুমে আমিরাতে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিরাতের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অনেকে প্রকৌশলী হিসেবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, কতিপয় প্রবাসীর অনৈতিক কর্মকাণ্ড আমিরাত সরকারের কাছে দৃশ্যমান হলেও প্রবাসী বাংলাদেশিদের ভালো কাজগুলো তাদের নজরে আসছে না। প্রবাসীদের এই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তিনি পেশাজীবীদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান। সংগঠনের সভাপতি শাকিল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অলোক রঞ্জন, মহিউদ্দিন ইকবাল সহ অনেকে। অস্ট্রেলিয়ার সিডনিতে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সেখানকার প্রবাসী বাংলাদেশি সংগঠন বাসভূমি। সিডনির কস্তুরী ফাংশন সেন্টারে মাকে মনে পড়ে শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচে, গানে, কবিতায়, বক্তব্যে অস্ট্রেলিয়া প্রবাসীরা স্মরণ করেন বাংলাদেশে রেখে আসা তাদের প্রিয় মাকে। অত্যন্ত আবেগঘন পরিবেশে উপস্থিত সবাই মায়ের প্রতি তাদের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। অস্ট্রেলিয়ার সংসদ সদস্য জিহাব দ্বীপ সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা। কুয়েতে হেফজুল কোরআন প্রতিযোগিতা ও রমজান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র হাসাবিয়া পূর্বাঞ্চল শাখা। হাসাবিয়া অঞ্চলের দাগিমান আল মুতাইর মসজিদে হাফেজ মোফাজ্জল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মুজিবুল হক। প্রধান অতিথি হাফেজ মাওলানা নুরুল আলম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা মাওলানা আব্দুর রব, আয়োজক মোহাম্মদ আলী, মাস্টার আব্দুল মোনেম, ইঞ্জিনিয়ার রমজান আলী ও আরিফুর রহমান সহ অসংখ্য প্রতিযোগী ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি এক ট্যাক্সি চালকের বিরুদ্ধে আরেক প্রবাসী বাংলাদেশি নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে আব্দুল খালেক নামের ওই ট্যাক্সি চালককে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। পুলিশ জানায় তারা পাশাপাশি অ্যাপার্টমেন্টে থাকতেন। 7 এপ্রিল রাতে বাসায় পৌঁছে দেওয়ার নাম করে আব্দুল খালেক তাকে অপহরণ করে নিউ ইয়র্ক শহর থেকে 40 কিলোমিটার দূরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পালিয়ে এসে পুলিশের কাছে অভিযোগ করেন পেশায় আইনজীবী ওই নারী। প্রায় 1 মাস পর শুক্রবার রাতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। নিউ ইয়র্কের পুলিশ জানায় একই অপরাধে আব্দুল খালেককে এর আগে আরো 5 বার গ্রেফতার করা হয়েছিল। নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি নিহতের ঘটনায় কমিউনিটিতে চলছে মাতম। লাইফ সাপোর্টে আল আমিন মোল্লার অবস্থা কিছুটা উন্নতি হলেও এখনো আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রত্যক্ষদর্শীদের তথ্য সরবরাহের আহ্বান জানিয়েছে স্থানীয় পুলিশ। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ স্বজনদের কাছে সোমবার হস্তান্তর করা হতে পারে বলে জানা গেছে। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। প্রতিদিনের মতো শনিবারও জামাইকা থেকে ব্যক্তিগত গাড়িতে করে একসঙ্গে কর্মস্থল লং আইল্যান্ডে যাচ্ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী 4 সহকর্মী। এ সময় রাস্তার পাশে একটি গাছের সঙ্গে প্রাইভেট কারটি ধাক্কা লাগলে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহত 2 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে গাড়ি চালক রায়হানুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আকস্মিক দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশি কমিউনিটিতে। ওরা ইনভাজিন ফার্মাসিউটিক্যালে চাকরি করে সবাই, এবং কাজে যাওয়ার সময় একটা গাড়িতে তারা 4 জন ছিল। ড্রাইভ করছিল রায়হান। আমি কাজে যাওয়ার সময় দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা তো সাধারণত রাস্তায় যাওয়ার সময় অ্যাক্সিডেন্টগুলো দেখি, কিন্তু ঠিক আমি ওইভাবে মার্ক করি নাই। কিন্তু ওই অ্যাক্সিডেন্টটা যে আমাদের
মানে সহকর্মী, এটা আমি জানতাম না। ওনার মেয়ে আমাকে কল দিয়ে বললো যে আঙ্কেল আমার তো আব্বুর এরকম যে গাড়িতে গেছে ও গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, ওর মধ্যে 3 জন মারা গেছে আর 1 জন ক্রিটিক্যাল। সো আমি সাথে সাথে চলে আসলাম। বাই দিস টাইম দেখি যে বাসা পুলিশ অফিসার বলছে যে এখানে যে 3 জন ডেড বডি আছে তাদের মধ্যে 1 জন আত্মরহমান এখানে আছে, তো আমাকে মেক শিওর করছে। এদিকে স্বামীর মৃত্যুতে দিশেহারা গাড়ি চালক রায়হানুলের স্ত্রী মার্জিয়া। পুলিশ আসছিল বাসায়, ওরা বলল যে তোমার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করছে। আমি তো সবসময় ওরে করতাম যে সাবধানে যাইও। ও বলতো না, আমি একটা দায়িত্ব নিয়ে 3-4 জনকে নিয়ে যাই সাথে, তারা যায়, অবশ্যই আমি দায়িত্ব নিয়ে যাব। কিন্তু আজকে যে কিভাবে কি হয়ে গেল। লাইফ সাপোর্টে আলামিন মোল্লার অবস্থা কিছুটা উন্নতি হলেও এখনো আশঙ্কা মুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহত রায়হানুল ইসলামের গ্রামের বাড়ি ময়মনসিংহ, আতাউরের ভৈরব এবং শামসুলের বাড়ি মাতুয়াইলে। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে। 2 দিন ছুটির কারণে সোমবার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের 4 জনের গ্রামের বাড়ি ফেনীতে শোকে স্তব্ধ স্বজনরা। অন্যদিকে যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত 3 বাংলাদেশির লাশ দ্রুত দেশে আনার দাবি স্বজনদের। এ ঘটনায় গুরুতর আহত আল আমিন মোল্লাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গত 18 এপ্রিল ওমরা হজ পালনের জন্য গাড়ি চালক সহ পরিবারের 5 সদস্যকে নিয়ে সৌদি আরবে যান ফেনী সদরের পুকিয়াজ বাজার এলাকার বাসিন্দা আব্দুল আজিজ। কিন্তু শনিবার ভোরে হাফার আল বাতিন শহরের উম্মে জমজম এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা যান গাড়ি চালক সহ 4 জন। গুরুতর আহত 2 জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আব্দুল আজিজের শাশুড়ি মারা যান। অন্যদিকে শনিবার সকালে প্রাইভেট কারের কর্মস্থলে যাওয়ার পথে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ভৈরবের আতাউর রহমান দুলালের গ্রামের বাড়িতে চলছে মাতম। নিহত মাতুয়াইলের শামসুল ও ময়মনসিংহের বাসিন্দা গাড়ি চালক রায়হানুল ইসলামের বাড়িতেও শোকে স্তব্ধ স্বজনরা। দুর্ঘটনায় আহত ভৈরবের আল আমিন মোল্লা নিউ ইয়র্কের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। সলিডারিটি গেমসের খবর। আসরের দ্বিতীয় দিনে মিশ্র দলগত 10 মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের আব্দুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা। ফাইনালে ইরানের হেদমতি নাজমেহ ও নুরজিয়ান পরিয়া জুটিকে 5-1 পয়েন্টে হারিয়েছেন তারা। আজারবাইজানে আসরের প্রথম দিনই সাফল্য পেয়েছে বাংলাদেশ। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে শুটিংয়ে বাংলাদেশকে রৌপ্য পদক এনে দিয়েছিলেন রাব্বি হাসান মুন্না। তবে হতাশ করেন কমনওয়েলথ গেমসের রৌপ্যজয়ী আব্দুল্লাহ হেল বাকি। আসরের শুরুটা বাকির হয়েছিল 10 মিটার এয়ার রাইফেলে পঞ্চম হয়ে। পদক জয়ের আশায় তাই মিশ্র দলগত 10 মিটারে মরিয়া হয়েছিলেন দেশের অন্যতম সেরা এই শুটার। 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ের নতুন একটি ইভেন্ট। এবছরের শুরুতে দিল্লিতে অনুষ্ঠিত শুটিং বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে ইভেন্টটি চালু করা হয়েছিল। আর নতুন এই ইভেন্ট দিয়েই বাকি ও দিশার হাত ধরে এলো স্বর্ণপদক। ইসলামিক সলিডারিটি গেমসে এটিই বাংলাদেশের প্রথম স্বর্ণজয়। বাকি ও দিশা বাছাইয়ে 516.8 স্কোর করে তৃতীয় হয়ে ফাইনাল নিশ্চিত করেন। পদক জয়ের লড়াইয়ে নেমে এই জুটি প্রথম 3টি শটে যথাক্রমে তোলেন 20.9, 20.3 ও 19.7 পয়েন্ট। পরের শটে ইরানি জুটি তুলে নেন 21 পয়েন্ট। এরপর আবারও টানা 2 শটে 20.6 ও 21.5 পয়েন্ট পেয়ে স্বর্ণজয়ের আনন্দে মাতেন বাকি ও দিশা। মেডেলের জন্য ডেফিনেটলি আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আর স্পেশালি যারা আমার জন্য কেয়ার করেছেন, টোটালি এই ট্রেনিংটাকে কন্টিনিউ করেছে, আসলে অশেষ ধন্যবাদ ওনাদের এই হেল্পের জন্য বা এই সহযোগিতার জন্যই আমি হয়তো কিছুটা আমার নিজেকে প্রমাণ করতে পেরেছি। বেশি জোর দিয়ে চেষ্টা করছি যে কালকে যেহেতু 6 প্লেসে যাইতে পারছি, আজকে ইনশাআল্লাহ 1 নম্বরে যাইতে পারবো। এ জুটির সাফল্যের দিনে আলো ছড়াতে ব্যর্থ হয়েছেন রাব্বি হাসান মুন্না ও মাহফুজা জান্নাত জুই জুটি। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
সঠিক পরিকল্পনায় সবার প্রচেষ্টায় দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এনইসি সভায় প্রধানমন্ত্রী। দেশে বার্ষিক মাথাপিছু আয় এখন $1,602। বিএনপির ভিশন 2030 নিয়ে প্রেস ক্লাবে গোল টেবিল আলোচনা। গণতন্ত্র শক্তিশালী করতে প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার তাগিদ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত পরিবর্তন চেয়ে বেগম জিয়ার আবেদন মঞ্জুর। দ্বিতীয়বারের মতো পরিবর্তনের নির্দেশ দিলেন হাইকোর্ট। রাজধানীতে আপন জুয়েলার্সের সবকটি দোকানে শুল্ক গোয়েন্দাদের অভিযান। গুলশান ও ধানমন্ডির দুটি শোরুম সিলগালা হোটেল রেন্ট্রি থেকে বিদেশি মদ জব্দ। এবং নানা উদ্যোগের পরেও ঠেকানো যাচ্ছে না প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। ফাঁস রোধে প্রণয়ন ও বিতরণ ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করার পরামর্শ শিক্ষাবিদদের। এই ছিল প্রবাসীর সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও নবী নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন সার্চ স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।